নমস্কার বন্ধুরা, শাওকপুর দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির ঘোরা মানেই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আজকে সেই দীঘার উদ্দেশ্যে চলেছি আমরা। দুর্গাপুর থেকে ট্রেন ধরে প্রথমে আমরা গিয়েছিলাম হাওড়া। যেহেতু আমাদের সকালের ট্রেন ছিল, তাই আগের দিন রাত্রেবেলায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে শিয়ালদাতে গিয়ে রিটায়ারিং রুমে থেকেছিলাম। শিয়ালদাতে আমরা বুক করেছিলাম এসি ফ্যামিলি বাংকার রুম। সেই রুমটি আপনাদের দেখাচ্ছি, দেখুন। 4 জন থাকার মতো, আমরা 3 জন ছিলাম। আমাদের 1368 টাকা লেগেছিল। এই রুমে আপনারা এলে থাকতে পারেন, কিন্তু আমি বলবো এখানে এলে অন্য জায়গায় বুক করুন। অত্যন্ত খারাপ লেগেছে এখানে থেকে আমার, কারণ এসি ভালোভাবে কাজ করছিল না। বাথরুম প্রপার হলেও তার মধ্যে একটা স্মেল ছিল অত্যধিক পরিমাণে। তাছাড়া আরশোলার উপদ্রব ছিল। যদিও স্প্রে দেওয়া হয়েছিল, তবুও আমি একেবারেই স্যাটিসফাইড ছিলাম না। যাই হোক, এখান থেকে আমরা পরের দিন সকালে হাওড়া স্টেশনে পৌঁছে প্রথমেই ব্রেকফাস্ট করে নিলাম। আমরা 3 জন ছিলাম। আমরা নিয়েছিলাম ছোলা বটরা, ধোসা ও লুচি সবজি। সেই ব্রেকফাস্ট করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 7:50 পাহাড়িয়া এক্সপ্রেস ধরে আমরা দীঘা গিয়েছি। চলুন দেখে নেওয়া যাক ট্রেনের ভিতরের অংশ। আমরা 3rd এসি বুক করেছিলাম। ভিতরের অংশ অত্যন্ত সুদৃশ্য, বেশ সুন্দরভাবে আমরা বাইরের ভিউ দেখতে দেখতে দীঘার পথে রওনা দিলাম। দীঘা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন এবং কলকাতা দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্যটন স্পট। এটি কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে এবং প্রাচ্যের ব্রাইটন হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি ছুটির জন্য সেরা একটি জায়গা। দীঘায় মৃদু ঢেউসহ একটি অগভীর বালির সৈকত সহ নিম্ন গ্রেডিয়েন্ট রয়েছে, যার দৈর্ঘ্যে প্রায় 7 কিমি প্রসারিত। আমরা পৌঁছে গিয়েছি দীঘা স্টেশনে। অত্যন্ত সুদৃশ্য এই স্টেশনে আমরা হেঁটে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। স্টেশন থেকে বেরিয়েই আমরা প্রথমে করে নিয়েছিলাম লাঞ্চ। আমরা খেয়েছিলাম ভাত, ডাল, এঁচোড়, মাছের মাথা দিয়ে সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড। এই সমস্ত কিছু মাত্র 70 টাকায়, এবং ভাত আপনি নিজের মতো যত খুশি ইচ্ছে তত নিতে পারেন। আমরা আমাদের এই খাবার কমপ্লিট করার পরে টোটো ধরেছিলাম। এখান থেকে বেরিয়েই আপনারা অসংখ্য টোটো পেয়ে যাবেন, এবং সেই টোটো ধরে আমরা গিয়েছিলাম আমাদের যে বুকিং রয়েছে সেখানে। আমরা গিয়েছিলাম ইউথ হোস্টেলে। সেই ইউথ হোস্টেলে আমরা পৌঁছে গিয়েছি। ইউথ হোস্টেলে আমরা বুকিং করেছিলাম এসি ট্রিপল বেডেড রুম। 2 দিনের জন্য আমাদের পড়েছিল 2502 টাকা। আপনাদের তার বাইরের অংশটি দেখাচ্ছি, দেখুন, খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে আমাদের রুম। আমরা ঢুকে গিয়েছিলাম, তাই ভিডিওটা তারপরে করা হয়েছে। আমাদের দেওয়া হয়েছিল বেডশিট এবং গায়ে ঢাকা নেওয়ার জন্য কম্বল। সমস্ত কিছুই ছিল ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটি টিভি রয়েছে এখানের মধ্যে। এসিটিও খুব ভালো কন্ডিশনে ছিল। বাথরুম রয়েছে আমাদের ব্যবহারের জন্য। এখানে বালতি রয়েছে। সব কিছু রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই রুমের মধ্যে কোনো কটু গন্ধ আমরা পাইনি, যেটা শিয়ালদা স্টেশনে পেয়েছিলাম বলে অত্যন্ত বিব্রত বোধ করেছিলাম আমরা 3 জনেই। দেখুন, অত্যন্ত সুন্দর এই জায়গায় আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য তালসারিতে। চলুন যাওয়া যাক। আজকে সম্পূর্ণ জার্নির জন্য আমরা পুরোপুরি টোটো বুক করিনি। আমরা শুধুমাত্র তালসারি যাওয়ার জন্য টোটো বুক করেছিলাম 100 টাকায়। তালসারিতে যা দর্শনার্থীদের আকর্ষণ করে তা হলো এর জনাকীর্ণ সৈকত, সুন্দর মোহনা, যেখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। জায়গাটি তার শান্ত জল, দুলতে থাকা তালগাছ এবং সৈকতের চারপাশে লাল কাঁকড়াদের বিচরণ দেখার জন্য অত্যন্ত বিখ্যাত। পর্যটকরা এখানে নৌকাযাত্রাও উপভোগ করতে পারেন। তাছাড়া আপনি এখানে বাইক বুক করতে পারেন এবং সেই বাইকে করে ঘুরতে পারেন। বাইকের ভাড়া লাগে 100 থেকে 200 টাকা। এরপরে আমরা এখান থেকে চলেছিলাম উদয়পুরের পথে। আবার একটি টোটো বুক করে নিই, 100 টাকা লাগে। এভাবে যদি আপনারা পার্টে পার্টে যান, আপনাদের বোধহয় সুবিধা হবে। আমরা পৌঁছে গিয়েছি উদয়পুরে। ক্রমবর্ধমান পর্যটনের মধ্যে উদয়পুর সমুদ্র সৈকত শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানকারীদের জন্য একটি শান্ত আশ্রয়স্থল হিসেবে দাঁড়িয়েছে। সময়ের সাথে সাথে পর্যটকদের চাহিদা মেটাতে সমুদ্র সৈকতের চারপাশে ছোট ছোট খাবারের দোকান, রিসর্ট এবং মৌলিক সুযোগ সুবিধা স্থাপন করা হয়েছে। এর বৃদ্ধি সত্ত্বেও উদয়পুর সমুদ্র সৈকত তার আদি আকর্ষণ বজায় রাখতে সক্ষম হয়েছে, যা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের আকর্ষণ করে। আপনাদের সেই সমুদ্র সৈকত দর্শন করাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে উদয়পুর সমুদ্র সৈকত ইকো ট্যুরিজমকে আলিঙ্গন করেছে। এরা অপরিচ্ছন্ন পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এখানে ঘোরার সাথেই চলছিল মাছ ভাজা খাওয়া, কিন্তু এই দাদা এসে আমাদের মালিশ করার কথা বললে রাজি হয়ে যায়। অত্যন্ত সুন্দর এই মালিশ, যেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। মাত্র 50 টাকা নিয়েছিলেন। আপনারা এলে অবশ্যই মালিশ করাতে পারেন। এখানে বসে থাকতে থাকতে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা খেয়ালই করিনি। সেই সন্ধ্যের ভিউ আপনাদের দেখাচ্ছি। কি শান্ত, কি স্নিগ্ধ এই স্থান, আপনারা দেখুন। এরপরে আমরা চলেছি ওল্ড দীঘার পথে।
এখান থেকে আপনারা টোটো বুক করতে পারেন এবং টোটো বুক করে যেতে পারেন। আমরা সেটাই করেছিলাম। আমরা ওল্ড দীঘার পথে চলেছি এবং যাওয়ার পথেই আমাদের চোখে যা পড়লো তা হলো নির্মীয়মান জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির আপনাদের দেখাচ্ছি। পুরীর আদলে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। যখন এই নির্মাণ সম্পূর্ণ হবে কি অসাধারণ মনোমুগ্ধকর লাগবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। আমরা এসে গিয়েছি ওল্ড দীঘাতে। দীঘায় সমুদ্র সৈকতের শুরু থেকে প্রায় 1 মাইল দূরে সমুদ্র শুরু হয়। এখানকার নৈসর্গিক সৌন্দর্য মনোমুগ্ধকর ও লোভনীয়। ওয়ারেন হেস্টিংসের সময় দীঘা মূলত বিয়ারকুল নামে পরিচিত ছিল, যা 18 শতকের শেষ দিকে ব্রিটিশরা আবিষ্কার করে। ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিল। আমরা রয়েছি সেই প্রাচ্যের ব্রাইটনে। দেখুন অসাধারণ সুন্দর এই দৃশ্য। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন। অত্যন্ত সস্তায় আপনারা এখানে থাকতে পারেন, তাই দীঘা মানুষের কাছে অত্যন্ত পপুলার একটা জায়গা। ওল্ড দীঘায় কিছুক্ষণ কাটানোর পরে আমরা চলেছিলাম নিউ দীঘার পথে, কারণ আমরা যেখানে রয়েছি ইউথ হস্টেলে সেটি নিউ দীঘার সমুদ্র সৈকতের একেবারেই কাছে। নিউ দীঘাতে এসে আমরা আজকে ডিনার করেছি। ডিনার কোথায় করলাম দেখুন। আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফের নাম আপনারা প্রায় সকলেই শুনেছেন। আমরা বন্ধুরা মিলে আজকে খেতে এসেছি মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফে বন্ধুত্বেরই জায়গা। ইতিহাস থেকে জানা যায় সুশীল রায়কে গণেশ মিত্র বন্ধুত্বের প্রতীক হিসেবে জায়গা দিয়েছিলেন। সেই বন্ধনকে খোদাই করার জন্য তিনি জায়গাটির নাম দেন মিত্র ক্যাফে। সেই শোভাবাজারের মিত্র ক্যাফেরই আরেকটি আউটলেট দীঘায়। অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই জায়গায় আপনি নতুন বিশ্ব এবং পুরাতন বিশ্বর মধ্যে সংযোগ খুঁজে পাবেন। আমরা প্রথমেই যেটা অর্ডার করেছিলাম সেটা হলো এখানকার ফিশ কবিরাজি। কলকাতার আউটলেটের ফিশ কবিরাজির যে স্বাদ, সেই অনন্য স্বাদ এখানেও পেলাম। খুবই সুন্দর এই খাবার আমরা খেলাম। এবার তারপরে চলে গেছি আমরা ডিনার করার জন্য। ডিনারের জন্য আমরা বিভিন্ন আইটেম অর্ডার করেছিলাম। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই বিভিন্ন খাবারকে আমরা ভাগ করে খেয়েছিলাম। অত্যন্ত সুস্বাদু খাবার খেয়ে আজকের দিনটার আমরা শেষ করছি। মিত্র ক্যাফেটি দোতলায়। সেখান থেকে নতুন দীঘার দৃশ্য কেমন তা আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে এবং সেখানে রেস্ট করে খুব ভোর উঠেছিলাম এবং সকালে উঠে ইউথ হোস্টেলের চারপাশ কেমন লাগছে তা আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন নিস্তব্ধ এই স্থানে এক অদ্ভুত অনাবিল আনন্দ যেন উপভোগ করা যাচ্ছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা টোটো বুক করেছিলাম এবং বেশ কয়েকটি স্থান আমরা ভ্রমণ করব। তার সমস্ত বিবরণ আপনাদের দিয়ে দেব। পার্ট 1 ভিডিওতে আপনাদের দেখাচ্ছি মোহনায় সূর্যোদয়ের দৃশ্য। দেখুন নৈসর্গিক যে দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা সেই দৃশ্য উপভোগ করছি। ভোরবেলায় আপনাদের আসতে হবে এই মোহনায়। 5টা থেকে যদি 5:30টার মধ্যে পৌঁছন তাহলে খুব সহজে সমস্ত কিছু দেখতে পারবেন। অনাবিল আনন্দ অনুভব করছি। অসম্ভব সুন্দর এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সূর্যের আলো ফোটার সাথে সাথে ভিড় আরও বেড়েছে। এখানে আমরা ডাবের জল খেয়েছিলাম। 30 টাকা করে লেগেছিল একটি ডাব এবং তারপরে মার্কেট ভ্রমণ করেছিলাম। এখানে বিভিন্ন রকমের মাছ, তার মধ্যে যেমন শুটকি মাছ রয়েছে, তাজা মাছ রয়েছে, বিভিন্ন রকমের মনোহারী দ্রব্য, ঘর সাজানোর দ্রব্য, সমস্ত কিছু আপনারা পেতে পারেন। এখান থেকে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারেন এবং হোটেলে গিয়ে যদি রান্না করে দিতে বলেন সেটাও কিন্তু এখানে সম্ভব। অত্যন্ত কম দামে আপনারা এখানে মাছ কিনতে পারবেন। আমাদের এখানে বাজারে যা দাম তার প্রায় অর্ধেক দামে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা চলেছি পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য কোথায় তা জানবেন দ্বিতীয় পর্বে। আজকে প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আমাদের এই প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।